This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. বাংলাদেশে ফতোয়া জারি মহিলাদের জন্য দোকানে মহিলারা আসতে পারবেন না, তাদের কাছে কোনো জিনিস বিক্রিও করা যাবে না। মহিলা বাজারে এলে তাদের ফিরিয়ে দিতে হবে, সেই সঙ্গে দোকানের সামনে রাখতে হবে পর্দা এবং সেটা নামাজের সময় নামিয়ে দিতে হবে। নামাজের সময় কোনো দোকানে বেচা কেনা করা চলবে না। এবার এই ফতোয়া জারি করেছে বাংলাদেশ। এই রকমই একটি ভিডিও ফেসবুকে শেয়ার করে সমালোচনা করলেন লেখিকা তসলিমা নাসরিন। তার দাবি বাংলাদেশকে জিহাদি স্থানে পরিণত করার চেষ্টা করা হচ্ছে, আর এই লক্ষ্যে ইতিমধ্যেই কাজ শুরু হয়ে গিয়েছে বাংলাদেশে, এমনটাই দাবি করেছেন লেখিকা তসলিমা নাসরিন। কোনো মহিলা প্রবেশ করবে না, এলাকার মধ্যে কোনো মহিলা প্রবেশ করবে না। আমরা দোকানদার ভাইয়েরা কারো কোনো মহিলার কাছে আগামীকাল থেকে কোনো কিছু বিক্রয় করব না। আমাদের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে, আগামীকাল থেকে প্রত্যেক দোকানের সামনে পর্দার ব্যবস্থা রাখতে হবে এবং সেই পর্দা প্রত্যেক নামাজের সময় ঝুলিয়ে দিতে হবে, অর্থাৎ প্রত্যেক নামাজের সময় বেচা কিনা বন্ধ থাকবে। দোকানদার ভাইদের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে, আগামীকাল থেকে এই মার্কেট এলাকায় কোনো মহিলা প্রবেশ করবে না। যদি কোনো মহিলা আসে আমরা তাদেরকে সুন্দর করে বুঝিয়ে ফিরিয়ে দিব, তাদের কাছে আমরা কোনো কিছু কেনা বেচা করব না। সবাই দ্বীনি স্বার্থে নিজের আখিরাত গড়ার জন্য সেদিকে আমরা সজাগ দৃষ্টি রাখবো। এটা সাধারণ কোনো মেলা না, এটা হলো দ্বীনি মাহফিল, দ্বীনি মাহফিলের পরিবেশ। মাদ্রাসার এই ঘোষণা আমরা তাদেরকে শুনিয়ে দিব। এটা হলো একটি দ্বীনি পরিবেশ, দ্বীনি মাহফিল। এখানে আমরা সব অর্জনের জন্য, সব কামাই করার জন্য এসেছি। হ্যাঁ, আমাদের দুনিয়াবি ফায়দা হবে, বেচা কিনা করব, হালাল ব্যবসা করব, কিন্তু কোনো গুনাহের কাজে জড়ানো যাবে না। দোকানদার ভাইদের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে, আগামীকাল থেকে এটা বন্ধ করতে হবে। হাতি নেক্সট টাইমে যেন না পাওয়া যায় আমরা খেয়াল রাখবো। শুনলেন কি ফতোয়া জারি করা হয়েছে, কোনো মহিলাদের বেচাকেনা করা যাবে না নামাজের সময়, সেই সময়ও কিন্তু পর্দা ফেলে রাখতে হবে, অর্থাৎ কোনো বিক্রি বাট্টা করা যাবে না, এমনটাই হুঁশিয়ারি। সেখানে আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। আমরা চলে যাব সরাসরি নিউজ রুমে, রয়েছেন আমাদের প্রতিনিধি সুচারু মিত্র। সুচারু, কোন পথে এগোচ্ছে বাংলাদেশ, যেখানে একদিকে তালিবানি শাসন, যেখানে একদিকে তালিবানের মতনই হুমকি, কোনো মহিলাদের বেচা কেনা নয়, মহিলাদের বিক্রি করা যাবে না, অর্থাৎ মহিলারা বাড়ির ভেতরে আবার চলে যাবে। আবার তার পাশাপাশি সেখানে পাকিস্তান হুমকি দিচ্ছে, অ্যাটমিক বোম তোমাদেরই বাংলাদেশকে জানাচ্ছে। তার পাশাপাশি আইনজীবীদের হুমকি, চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে কেউ যদি ফাইট করতে যায় তাহলে তাকে গণপিটুনি দেওয়া হবে। সুচারু, একেবারে তাই, তুগলকি শাসন চলছে এবং তালিবানি ব্যবস্থা। এটা ভাবতে পারো একটা গণপ্রজাতন্ত্রী দেশ, যে দেশের একটা সুনির্দিষ্ট সংবিধান রয়েছে, সেখানে বাজারের মধ্যে মাইক অ্যানাউন্সমেন্ট হচ্ছে যে একটা নির্দিষ্ট সময়ে দোকানের পর্দা ফেলে রাখতে হবে, মহিলারা এলে তাদেরকে জিনিসপত্র বিক্রি করা যাবে না, বুঝিয়ে সুজিয়ে বাড়ি পাঠিয়ে দিতে হবে। একেবারে আফগানিস্তানের তালিবানি কালচারকে অ্যাডপ্ট করছে বাংলাদেশ। এবং শুধু এখানেই শেষ নয়, একটা দেশের সংবিধান অনুযায়ী একজন বিচারাধীন বন্দী বা একজন অভিযুক্ত তার আত্মপক্ষ সমর্থনের অধিকার আছে, সংবিধানে তা বলে। এবং সেই অভিযুক্তর পক্ষের থেকে একজন আইনজীবী আদালতে সওয়াল করতে পারেন। কিন্তু সেখানেও যে ব্যবস্থা দেখা যাচ্ছে, একদল মৌলবাদী শক্তি তারা অ্যানাউন্স করছেন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর হয়ে কেউ ওকালতনামা নিলে বা আদালতে সওয়াল করার জন্য এলে তাকে গণপিটুনি দিন, অর্থাৎ গণপিটুনি দিতে হবে, তাকে মারতে হবে, একেবারে আইডেন্টিফাই করে দেওয়া হচ্ছে। এটা কোনো সভ্য দেশে হতে পারে বলে অন্তত মনে হয় না। এবং শুধু তাই নয়, তার সঙ্গে আরও সংযুক্ত করো, সেটা হচ্ছে যে এই তালিবানি কালচার, পর্দা প্রথা, মহিলাদের জিনিস বিক্রি করা যাবে না, তার সঙ্গে পাকিস্তান উস্কে দিয়ে বলছে যে অ্যাটম বোম রয়েছে সেটা বাংলাদেশেরই। আচ্ছা, এরা কি পুরনো ইতিহাস ভুলে গেছে? মানে যারা মা বোনেদেরকে ধর্ষণ করেছিল, 30 লক্ষ মানুষের জীবনকে উজাড় করে দিয়েছিল 71 সালের আগে, তাদের কথা কি ভুলে গেছে? সেই সময় একজন রুটলেস মিলিটারি পূর্ব পাকিস্তানের ইয়াইয়া খান এবং তার সঙ্গী
টিকা খান, যার নেতৃত্বে পূর্ব পাকিস্তানে লাগামহীন সন্ত্রাস চলেছিল, বিশেষ করে বাঙালি হিন্দুদের ধরে ধরে ধর্ষণের ঘটনা ঘটেছিল। এবং সেই সময় মুক্তিযুদ্ধের সময় এই ভারতবর্ষ, আমাদের দেশ, যারা গিয়ে হেল্প করেছিল সৈন্য দিয়ে, ৩,৫০০ সৈন্যকে স্যাক্রিফাইস করেছিল, নট আ সিঙ্গেল টেরিটরি, কোনো করিডোরও চাইনি কখনো ভারতবর্ষ। কিন্তু এই ইয়াইয়া খান, টিকা খানদের অত্যাচার, এই এখন যারা সমন্বয়ক রয়েছেন, যারা ছাত্রনেতা ছিলেন, যারা এই মুহূর্তে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন পদ বাগিয়ে বসেছেন, তারা তাদের বাবা কাকাদের থেকে এই গল্প শোনেননি যে পাকিস্তানের সঙ্গে থাকার সময় কি অবস্থা হয়েছিল। আজকে তাদের সঙ্গে কোলাকুলি করবার জন্য বার্তা আসছে এবং বলা হচ্ছে যে বাংলাদেশ কি উপর আগার আঁখ উঠাকে দেখে তো ইয়ে কর দেঙ্গে। আমার জানা নেই এই কোন উস্কানি শক্তি এবং কোন বিভীষিকা এখানে চলছে। আমার মনে হয় গতকাল যে গ্রেট ব্রিটেন যে গুরুত্বপূর্ণ বিবৃতি দিয়েছে, সেই বিবৃতিতেই তারা পরিষ্কার করে দিয়েছে, তাদের দেশের নাগরিকদের বলেছে বাংলাদেশ ভ্রমণে যেও না, বিরত থাকো, সন্ত্রাসবাদী হামলা হতে পারে। একদম প্রবীর সেই আশঙ্কার দিকেই এগোচ্ছে, সেই সম্ভাবনার দিকেই এগোচ্ছে। এবং এরকম একটা প্রেক্ষাপটে বাংলাদেশ জ্বলছে, সুনামগঞ্জ বাজারে হামলা, সেখানে ডক্টর ইউনিসের কোনো ভার্সন নেই, কোনো স্টেটমেন্ট নেই। সে দেশের সংবাদ সচিব ২-৪ দিন আগে বলে দিলেন সংখ্যালঘু হিন্দুরা বাংলাদেশে সুরক্ষিত রয়েছেন, অথচ রমেন রায়ের মতো আইনজীবীকে রাস্তায় ফেলে পেটালো, কেউ প্রতিবাদ করলো না, তিনি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। ৭০ জন আইনজীবীকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া হয়েছে, তারা পালিয়ে রয়েছেন, নয়তো কেউ কারাগারে রয়েছেন, তাদের পাশে দাঁড়ানোর মতো লোক নেই। চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর ১ মাস পরে শুনানি হলেও আমার মনে হয় না তিনি জামিন পাবেন বলে, কারণ আইনজীবী তো পাবেন না। সংবিধানের ১২ নম্বর এবং ৪১ নম্বর ধারা, সেই ধারা ভুলতে বসেছে সে দেশের অন্তর্বর্তী সরকার, যার ফলে সেই সরকারের পক্ষ থেকে কোনো বার্তা নেই। উল্টে বলা হচ্ছে ভারতীয় সংবাদ মাধ্যম নাকি বাড়াবাড়ি করছে। আচ্ছা, আপনাদের দেশেরই হিউম্যান রাইটস সোসাইটিতে বলে দিয়েছে ৫৯৯ জন জখম, ২৮ জনের মৃত্যু হয়েছে এই কদিনের গণপিটুনি আর অশান্তির ঘটনায়। তাহলে কি সেই রিপোর্ট মিথ্যে? ফলে এরকম একটা পরিস্থিতিতে অবশ্যই উচিত সমস্ত দেশের রাষ্ট্রসংঘের কাছে ফিলার পাঠানো, বার্তা পাঠানো যে বাংলাদেশের পরিস্থিতি উদ্বেগজনক এবং সেখানে কোনো না কোনো একটা শক্তি, বিচ্ছিন্নতাবাদী শক্তির উস্কানিতে সেখানে কিন্তু বিচ্ছিন্নতামূলক কাজকর্ম চলছে। আসল একটুখানি তোমাকে থামাবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট প্রতিরক্ষা বিশেষজ্ঞ মিস্টার R.K. শ্রীবাস্তব জি, পাকিস্তানের একজন নেতা সেখানে বলছেন পাকিস্তানের কাছে পারমাণবিক বোমা থাকা মানে আপনাদের কাছে পারমাণবিক বোমা থাকা। বাংলাদেশকে আহ্বান জানাচ্ছেন, বাংলাদেশ জিন্দাবাদ ধ্বনি দিয়ে তিনি বলছেন একজন কেউ যদি বাংলাদেশের দিকে তাকায় তাহলে তার চোখ উপড়ে নেব। এ কোন বাংলাদেশ, কোন পথে যাচ্ছে? এখনো কি আমরা এখানে চুপ করেই বসে থাকবো, যেখানে আমাদের দেশে বাংলাদেশের পতাকা ছিঁড়ে ফেললে তাকে গ্রেপ্তার করা হয়, তার পানিশমেন্ট হয়, অথচ সেখানে আমাদের দেশের পতাকা পরানো হচ্ছে, আমাদের দেশের নেতা নেত্রীদের গালাগাল মন্দ করা হচ্ছে, তবুও কি ভারত নিশ্চুপ থাকবে? শ্রীবাস্তব জি, নমস্কার। খুব ভালো প্রশ্নটা করেছেন আপনি। পাকিস্তানে বাংলাদেশ নিয়ে উদ্বেগ হচ্ছে। আজকে 5 তারিখ 5 ডিসেম্বর, আজকে দিন 1971-এ, আজকে দিনই বাংলাদেশে, ওটা ইস্ট পাকিস্তানে যখন আমাদের যুদ্ধ হচ্ছিল, ও সময় আমাদের মুক্তিযোদ্ধা জেড সেক্টর কমান্ডার ছিলেন লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান, যিনি পরে জেনারেল সাহেব হলেন। আজকে দিনই 5 তারিখে, আজকে যেটা যৌথ অভিযান চলছিল, আমাদের যুদ্ধ চলছিল, যার মধ্যে ছিল ইন্ডিয়ান আর্মি, যার মধ্যে ছিল মুক্তি বাহিনী, জেড সেক্টর লেড বাই লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান, ওরা প্রথম সাকসেস পেল। ওটা ছিল ব্যাটল অফ গাজীপুর টি গার্ডেন, এটা সিলহাট সেক্টর, মৌলভীবাজার সেক্টরে এটা প্রথম আমাদের যুদ্ধ ছিল, যের মধ্যে আমরা একটা সাকসেস পেয়েছিলাম। ওর মধ্যে অনেকগুলো লোক, আমাদেরও লোক, যেটা 5 আমাদের তরফ থেকে ছিলেন 5 গুরখা রাইফেল FF এর লোক, ফ্রন্টিয়ার ফোর্স যেটা বলি আমরাও, আর বাংলাদেশ থেকে যারা ছিলেন, যারা যোদ্ধা ছিলেন, ওরা ছিল জেড সেক্টর লেড বাই লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান। তো আজকে অ্যাজ এ সোলজার টু সোলজার আমরা লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান, যিনি পরে জেনারেল জিয়াউর রহমান হলেন, যিনি প্রেসিডেন্ট হলেন বাংলাদেশ, ওনাকে আজকে আমরা স্যালুট জানাচ্ছি। ওনারই অথক পরিশ্রমে ইস্ট পাকিস্তান থেকে পাকিস্তানি পতাকাটা নেমে গেল, ওই ওনার অথক পরিশ্রমে, ওনার মতো অনেক লোকের পরিশ্রমে ওখানে ইস্ট পাকিস্তান থেকে 90,000 মোর দেন 90,000 সোলজার ওরা সারেন্ডার করলো, আর একটা নতুন দেশ তৈরি হলো, যার নাম আছে বাংলাদেশ। বাংলাদেশের মানুষগুলো, আমাদের ভাই বোনগুলো, ওরা একটা গর্বিত লোক,
আজকে দিন ওদেরকে যাওয়া উচিত, সেলহাটে যাওয়া উচিত, মৌলভীবাজারে যাওয়া উচিত, ওদের যাওয়া উচিত ফার্স্ট ইস্ট বেঙ্গল রাইফেলস ইউনিট, থার্ড ইস্ট বেঙ্গল রাইফেল ইউনিট, 8 ইস্ট বেঙ্গল রাইফেল ইউনিট, ওদের আর্টিলারি ইউনিট যারা এটা এই সব এই অভিযানে যারা যৌথভাবে হিস্সা নিয়েছিল, পাঠ করেছিল, তখন ওরা বুঝতে পারবে যে এই সার্চ লাইট অপারেশন করে ইস্ট পাকিস্তানে পাকিস্তান আর্মি যেটা বালুচ রেজিমেন্ট ছিল, ওরা কিভাবে আমাদের বাংলাদেশের ভাই বোনদের, মা বোনদের আমাদের ধর্ষণ করে কত আমাদের অত্যাচার চালিয়েছিল জানেন। তাই আজকে দিন 5 তারিখের দিন আমার মনে হয় আমি আপনার মারফতে আমি বাংলাদেশের ভাই বোনকে আমি বলবো যে আপনারা যান গাজীপুর টি স্টেট, এটা আপনারই দেশ, আপনি একটা ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি। ভারত ওখানে আক্রমণ করতে যায়নি। আমাদের কাছে 1 কোটি বাংলাদেশি লোক ছিলেন যা ইস্ট পাকিস্তান থেকে যারা প্রতারিত হয়ে আমাদের মাটিতে এসেছিলেন, আমরা সবাইকে স্মরণ দিয়েছিলাম। আর ওই পরিস্থিতিটা দেখুন তো কি হলো। ও সময় আমেরিকা কোথায় ছিল? ও সময় আমেরিকা ছিল ইস্ট পাকিস্তানের সঙ্গে, আমেরিকা কিন্তু বাংলাদেশের লোকের সঙ্গে ছিল না। ও সময় চায়না কোথায় ছিল? চায়না ছিল আপনাদের ওই ইস্ট পাকিস্তানের লোকের সঙ্গে, আপনাদের সঙ্গে আমাদের যে আজকে বাংলাদেশের মানুষ আছে ওদের সঙ্গে ছিল না। সেম টাইপের পরিস্থিতি আজকে মোহাম্মদ ইউনূস যিনি এই যুদ্ধে ছিলেন না, মুক্তিযুদ্ধে ছিলেন না, ও নাকি জানবেন আর আমি রাজাকার তুমি রাজাকার, ওদের দল তো বসে আছে, মাহফুজ আলম ওদেরই তো দল বসে আছে, নাহিদ ইসলাম আমি রাজাকার তুমি রাজাকার। আজকে দিন আছে যদি আমাদের বাংলাদেশের ভাই বোন যারা 17 কোটি বাংলাদেশের ভাই বোন যদি এটা দেখেন, ওরা বুঝতে পারবেন যে ইস্ট পাকিস্তানে পাকিস্তান আর্মি আন্ডার অপারেশন সার্চলাইট কি করেছিল ওদের ভাই বোনকে, মা বোনকে, কি করে ইন্টেলেকচুয়াল ঢাকা ইউনিভার্সিটিকে ওরা নষ্ট করেছিল। তখন ওরা বুঝতে পারবেন এই যে পাকিস্তানি লোক যে বলছে কি আমার নিউক্লিয়ার বোমা, আরে বাবা তোমার কাছে নিউক্লিয়ার বোমা আছে কিনা এর উপরে সন্দেহ আছে, তোমার কাছে পাকিস্তানের কাছে খাওয়া পয়সা নেই। ওরা ফেল্ড স্টেট, বাংলাদেশ ওর তৈরি হওয়ার পর ইন্ডিপেন্ডেন্স পর এটা সাউথ এশিয়া ওয়ান অফ দ্য ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি। উনি পাকিস্তান থেকে তো বাংলাদেশের লোক অনেক আগে আছে। ওদের কি পাকিস্তান ওদেরকে কি মদত করবে? একটাই মদত করবে, ওদের থেকে কেড়ে নেবে, ওদের থেকে কেড়ে নেবে বাংলাদেশ থেকে। আমাদের সঙ্গে আমাদের সাংবাদিক সুচারু মিত্র রয়েছে। সুচারু, তুমি প্রশ্ন করতে পারো শ্রীবাস্তব জিকে। মিস্টার শ্রীবাস্তব, আপনার কাছে দুটো প্রশ্ন এই মুহূর্তে আরপ্লাস নিউজ রুমের থেকে আমি সুচারু মিত্র বলছি। প্রথম প্রশ্ন, এতদিন পর্যন্ত 2019 সালেও ছিল যে বাংলাদেশ পাকিস্তানের মধ্যে ভিসার একটা প্রবলেম ছিল, ভিসা আটকানো ছিল, কিন্তু কোথাও না কোথাও সেই রিল্যাক্সেশন দেওয়া হচ্ছে, আরামসে পাকিস্তানি এবং বাংলাদেশের মধ্যে আসা যাওয়ার ক্ষেত্রে ভিসা দেওয়া হচ্ছে। এটা 1। 2, এই যে বিশেষ সময়ে দোকান বাজারে পর্দা ফেলে রাখতে হবে, মহিলাদেরকে বাজার করতে এলে বুঝিয়ে সুজিয়ে বাড়ি পাঠিয়ে দিতে হবে, এই তালিবানি কালচারের পেছনে কি কোথাও হিজবুল তাহিরির যোগ দেখছেন? বাহ, বহু সুন্দর কথা আপনি বলেছেন, হিজবুল তাহিরের কথা। দেখুন এরা খুব চালাক আছে, যারা আমাদের মৌলবাদী সংগঠন যারা আছে, যারা এরা টেররিস্ট অর্গানাইজেশন আছে, ওরা ওর উপরে স্যাংশন না লেগে যায় তার জন্য নাম চেঞ্জ করে করে ওরা কাজ করে জানেন। এইটা আপনি যদি সিআইএ আপনি যদি সাইটে যান, আমাদের সাইটে নয়, ইন্ডিয়াকে বিশ্বাস করতে হবে না, ওরা আমেরিকা সিআইএ সাইটে যদি আপনি যান, ওখানে তো ওদের টেররিস্ট অর্গানাইজেশন নাম দেওয়া আছে, হিজবুল তাহিরের নাম চেঞ্জ করা হয়েছে। ওরা জামাতুল মুজাহিদিন বাংলাদেশ, যার আমরা ভেবেছিলাম 2006 2007 ওদের লিডার মারা যাওয়ার পর এরা ওদের অ্যাক্টিভিটি কম হয়ে যাবে, ওদেরই ছেলেগুলো হিজবুল তাহির বলেন, হাফিজে ইসলাম বলেন, জামাত ইসলাম বলেন, এরা সব মিলে একটা নতুন নাম দিয়ে এরা জামাতুল মুজাহিদিন বলে আমি বলছি, ওরা আবার একটা রোল নিয়েছে। আর এইটা কোথায় নিয়ে যাচ্ছে বাংলাদেশকে জানেন? আমাদের পুরো ওদের গার্মেন্ট ইন্ডাস্ট্রি নষ্ট করছে আজকে। ওরা কোনো কাজ করতে দিচ্ছে না। আর চায়না কি করছে? চায়না নিজের ম্যানুফ্যাকচার্ড বস্তুগুলোতে মেড ইন বাংলাদেশ বলে আমেরিকা অ্যান্ড ইউরোপে এক্সপোর্ট করছে। আর ওর যে কমিশন আছে, ওই কমিশন সোজাসুজি প্রফেসর ইউনুস আর এই যে তালিবানি লোক, এই যে জামাতুল মুজাহিদিন ছেলেগুলো যারা আছে, যাদের হাতে রক্ত লেগে আছে, ওদের কাছে ট্রান্সফার করা হচ্ছে। নেট লস তো আমাদের ভাই বোন যারা আছেন বাংলাদেশের, ওদেরই তো হচ্ছে। এই যে পাকিস্তানকে ভিসায় ছাড় দেওয়া হলো, বাংলাদেশ পাকিস্তানের মধ্যে একটা সমস্যা ছিল, ভিসা আটকানো ছিল, কিন্তু এবার অনায়াসে পাকিস্তানিরা বাংলাদেশে আসতে পারবেন এবং বাংলাদেশিরাও পাকিস্তানে যেতে পারবেন, মানে ভিসা সমস্যা কেটে গেল। এর পেছনে কোনো অভিসন্ধি দেখছেন, কোনো ষড়যন্ত্র দেখছেন? এর মধ্যে দেখুন, ওরা তো কি বললো, ওদের কি ছিল স্লোগান? আমি রাজাকার তুমি রাজাকার, তুমি কে রাজাকার,
এটা তো প্রথম, এটা তো মূল জিনিসে আছে। ওরা তো আগে থেকে যারা এখন 20 জন লোক আছেন যারা বাংলাদেশের এখন উপরে আছেন, ওরা তো নিজেকে আইডেন্টিফাই করছে পাকিস্তানের রাজাকার সঙ্গে, যারা পাকিস্তান আর্মির সঙ্গে ছিল। তাহলে এর মধ্যে আমাদের তো কোনো ধাপে ধাপে এরা কি করছে, একটা অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্টসটাকে আরো বাড়াচ্ছে। প্রফেসর ইউনূস যখন থেকে ইনি ফ্রান্স ছেড়েছেন তখন থেকে ইনি বলে যাচ্ছেন যে আমি চিকেন নেক, আমি নর্থ ইস্ট স্টেটকে আমি ভেঙে দেবো, করে আমাদের যদি কিছু করা হয়। তো ওনাদের তো মেন্টালিটি বোঝা যাচ্ছে প্রফেসর ইউনূসের, এই যে এদের ছাত্র সংঘ যারা ওদের সঙ্গে আছে ওদের মেন্টালিটি বোঝা যাচ্ছে। আজ পর্যন্ত তো কখনো ইন্ডিয়ার সঙ্গে কথা বলার কিছু বলেনি ওরা। ওরা ওরা যতগুলো আছে আপনি দেখুন না, এই নভেম্বর মাসে যেটা কথাটা হলো, ওরা জানেন ওদের দিনটা একদম কম আছে। জানেন কেন? এই যে আমেরিকার 20 তারিখের আগে 20 জানুয়ারিতে যখন ট্রাম্প চেঞ্জ হবেন, ওর পুরো টিম যেটা আসছে, ওর কম্পোজিশন যখন আপনি দেখবেন, আপনি বুঝতে পারবেন যে ওল্ড রিজিম, ওল্ড ডিসপেনশন, যারা বাংলাদেশকে এরা উস্কানি দিয়ে এরকম গণহত্যা করেছে। এটা তো শেখ হাসিনা গতকালও বললেন উনি নিউ ইয়র্কে একটা টেলিভাইজ কি ইনি গণহত্যাকারী, ওরা নয়, ইনি প্রফেসর ইউনূস আর টিম অফ, এদেরকে তো পানিশমেন্ট দিতেই হবে, রাইট? তো পাকিস্তানের এটা বগিটা উঠিয়ে ওরা উস্কানি দিচ্ছে। ওরা কাকে উস্কানি দিচ্ছে? এরকমের সেম ভুল মোহাম্মদ আইয়ুব খান করেছিল। ও ভেবেছিল যে 1965-এ অপারেশন জিব্রাল্টার এন্ড গ্র্যান্ড ইসলামে উনি কাশ্মীরে গিয়ে একটা কাজ করবেন, আর এখানকার মাইনরিটি ভাইগুলো ওদের সঙ্গে চলে যাবে কাশ্মীর। গতকাল ছিল, আজকে আছে, কালকেও থাকবে। সিমিলারলি এরা আমাদের দেশের মধ্যে এই পাকিস্তান মাইনরিটি আর আমাদের মহারাজকে, চিন্ময় মহারাজকে গ্রেফতার করে উনি কি করছেন জানেন? ওরা আমাদের মাইনরিটি যারা আছে আমাদের দেশে ওদেরকে উস্কানি দেওয়া হচ্ছে। আর এর ফলস্বরূপ আপনি জানেন, এই দুদিন আগেই তো আপনি দেখলেন দিল্লি জামা মসজিদের যিনি ইমাম আছেন উনি বললেন কি তুমি আমাদের সঙ্গে, আমি তোমাদের সঙ্গে নয়, তুমি যে হিন্দুদের উপরে কাজ করছো এটা আমরা সাপোর্ট করি না, ইট ইজ अगेंस्ट ইসলাম। তো এরা যে এই যে পাকিস্তান নিয়ে যে কথা বলছে, ইট ইজ এ ফ্যাকচুয়াল, ইট ইজ রেকর্ডেড। এরা কিন্তু এই যে হিসাব হবে, এক শীঘ্রই হিসাব হবে, ওরা এটা পার দিতে পারে না। হয়তো নেক্সট ডেস্টিনেশন অফ প্রফেসর ইউনূস উইল বি পাকিস্তান, নট ফ্রান্স, নট এনিওয়্যার এলস, বিকজ এটাই কাছাকাছি উনি যদি যেতে পারেন, ওটা উনি পাকিস্তানে যেতে পারেন না, আর কোনো জায়গায় উনি যেতে পারবেন না। উনি নিজের ফিউচার রিফিউজ, উনি কোথায় উনি শরণ নেবেন, এইটাই মনে হয় আজকে উনি বানিয়ে দিচ্ছেন। একদমই তাই। অসংখ্য ধন্যবাদ শ্রীবাস্তবজি, আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম বিশেষ প্রতিরক্ষা বিশেষজ্ঞ মিস্টার অর্কে শ্রীবাস্তবের সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন নিউজ রুমে আমাদের প্রতিনিধি সুচারু মিত্র। সুচারু, আমি তোমাকে গিয়ে জিজ্ঞেস করবো, এটা এই মাত্র একটা খবর এসে পৌঁছেছে যে বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যম, সামাজিক মাধ্যম এবং ফেসবুক, ইউটিউবে, এক্সে প্রচার না করার উপর নিষেধাজ্ঞা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অর্থাৎ শেখ হাসিনার কোনো বক্তব্য প্রচার করতে গেলে কিন্তু সেখানে যেন কোনো বিদ্বেষ না ছড়ায়, এমনটাই কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই অর্ডার দিয়েছে। এবং তার আগে 2 সদস্যের যে ট্রাইব্যুনাল প্রসিকিউশন টিম গোলাম মুর্তজার নেতৃত্বে তারা আপিল করেছিলেন। অর্থাৎ ক্রমশই কিন্তু কোণঠাসা হয়ে পড়ছে শেখ হাসিনা, বা কোণঠাসা করার চেষ্টা চলছে তাকে, নয় কি সুচারু? একদম তাই। কোথাও না কোথাও অনেকেই বুঝতে পেরেছেন যে হাসিনা আবার একত্রিত হওয়ার চেষ্টা করছেন, এবং ভিডিও কলের মাধ্যমে, অডিও কলের মাধ্যমে আওয়ামী লীগের ছিন্নভিন্ন হয়ে যাওয়া বা ছড়িয়ে ছিটিয়ে যাওয়া নেতাদেরকে আবার ওই একত্রিত করার চেষ্টা করছেন শেখ হাসিনা। এবং এই মুহূর্তে সেই বার্তা তিনি বারবার অডিও বার্তা চলে আসছে বাংলাদেশের নাগরিকদের কাছে, যে আওয়ামী লীগের সঙ্গে শেখ হাসিনা কি কথা বলছেন, এবং তিনি মূল্যবৃদ্ধি থেকে শুরু করে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, সংখ্যালঘুদের উপর অত্যাচার, এক একদিন এক একটা বিষয়ে অডিও কল করছেন। আওয়ামী লীগের নেতারা সেখানে সংযুক্ত থাকছেন, এবং তারপর সেই অডিও কল সোশ্যাল সাইটে চলে আসছে। ফলে এ নিয়ে কিন্তু একটা যথেষ্ট বিতর্ক তৈরি হচ্ছে। ফলে সেই দিকটা দেখেই শেখ হাসিনাকে কোণঠাসা করবার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পক্ষ থেকে এটা বলে দেওয়া হলো, এবং বেশ কিছু রেস্ট্রিকশন আনা হলো যাতে তার এই অডিও বার্তা ছড়িয়ে পড়তে না পারে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম নিউজ রুমে উপস্থিত আমাদের প্রতিনিধি সুচারু মিত্রর সঙ্গে, এবং তার থেকে আপনারা বিস্তারিত শুনলেন। আমরা এই গোটা বিষয় নিয়ে কথা বলেছিলাম প্রাক্তন সেনা কর্তা কর্নেল সৌমিত্র রায়ের সঙ্গে। তিনি কি প্রতিক্রিয়া দিয়েছেন আমরা সেটা একবার শুনে নেবার চেষ্টা করব। আমাদের অ্যাসেসমেন্ট একেবারে কারেক্ট হচ্ছে যে এর মধ্যে আইএসআই এর একটা বিরাট চক্রান্ত
এই বাংলাদেশের মধ্যে যা হচ্ছে তার ভেতরে তারা জড়িত। এবারে যে তাসলিমা নাসরিন যে ভিডিওটা পোস্ট করেছে, যাকে দেখা যাচ্ছে অ্যাজ এ পাকিস্তানি লিডার, আমার মনে হয় সে ছদ্মবেশী ISI অফিসার, পাকিস্তান আর্মির এক অফিসার, সে ISI এর হয়ে কাজ করে, ছদ্মবেশে লিডারের নাম করে এই ধরনের একটা উত্তেজনা সৃষ্টি করার জন্য আর অ্যাটমিক বম ইত্যাদি ইত্যাদি কথা বলছে। কথাটার মধ্যে কিন্তু একটা সারবত্রাও আমি দেখতে পাচ্ছি। তার কারণ যখন পাকিস্তান এই অ্যাটমিক বম এক্সপ্লোড করেছিল ভুট্টোর জামানায়, তখন কিন্তু ভুট্টো বলেছিল যে এই বমটা ইসলামিক বম ভাবে ইউজ হবে। তার মানে ইসলাম যেখানে যেখানে খাতরে হবে বিশ্বের, সেখানে আমরা এই বম ইউজ করব, যারা ইসলামের বিরুদ্ধে কোনো অ্যাক্টিভিটিস করবে বা বিরুদ্ধে কথা বলবে। তা এটা আনফোল্ড হচ্ছে, কিন্তু এটা টোটালি আনরিয়ালিস্টিক। তার কারণ পাকিস্তানের নিউক্লিয়ার বম বা অ্যাটম বমের যে সিস্টেম, সেটা কিন্তু কন্ট্রোল করে, তার চাবি কিন্তু আমেরিকার হাতে। আমেরিকার সঙ্গে পাকিস্তানের একটা চুক্তি আছে যে নিউক্লিয়ার ওয়েপন বা অ্যাটমিক ওয়েপন ব্যবহার করার আগে পাকিস্তানকে আমেরিকার থেকে সাহায্য নিতে হবে। কিন্তু এর মধ্যে আমেরিকান ডিপ স্টেটের ইনভলভমেন্ট, আজকাল ডিপ স্টেট এরকম হয়ে গেছে যে মিডিয়া, যে মেইন স্ট্রিম মিডিয়া পাকিস্তান বা বাংলাদেশের মধ্যে, তারা কিন্তু আমেরিকার ডিপ স্টেট হয়ে কাজ করছে। এবারে আসি আমি আইনজীবীদের ব্যাপার। অবভিয়াসলি বাংলাদেশ এরকম একটা দেশ হয়ে গেছে যেখানে আইন কানুন ব্যবস্থা বলে কিচ্ছু নেই। সিভিলিয়ান অ্যাডমিনিস্ট্রেশন টোটালি সেখানে ব্রেকডাউন হয়ে গেছে। সেখানে এই আইনজীবীরা তালিবানের মতো কথা বলছে। তার মানে বাংলাদেশে যে আইনি ব্যবস্থা, সেটা তালিবানি ব্যবস্থার মধ্যে হয়ে গেছে। তারা ভুলে গেছে যে আজমল কাসাব যখন ধরা পড়েছিল আমাদের এখানে 26/11 পর, আজমল কাসাবের মতো টেররিস্টকেও আমরা আমাদের ভারতবর্ষের আইনজীবীরা তার হয়ে কেস লড়েছিল।